নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনে দাবি আদায়ে যুগপথ আন্দোলনেই ভরসা রাখছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বিরোধী দলগুলোকে এক মঞ্চে আনার পরিকল্পনা নেই তাদের। নতুন কোনো জোটভুক্ত হবে না বিএনপি। এনটিভির সাথে একান্ত সাক্ষাৎকারে এসব বলেন মির্জা ফখরুল। ইমরুল হাসানের রিপোর্ট। দুই জোট নিয়ে 2018 সালের নির্বাচনে অংশ নেয় বিএনপি। একাদশ নির্বাচনের পর দীর্ঘদিন কার্যত অকার্যকর থাকা জাতীয় ঐক্যফ্রন্ট ও 20 দলীয় জোট ভেঙে দেওয়া হয়। সরকার পতনের এক দফা দাবি পূরণে ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্ম থেকে জোটের সেই দলগুলোকে নিয়েই 2022 সালে যুগপথ আন্দোলনের নামে বিএনপি। অনেকটা শূন্য হাতেই ফিরতে হয় তাদের। বিএনপির মহাসচিবের দাবি, তাদের আন্দোলন ব্যর্থ হয়নি। জনগণের ভোট বর্জন আর বিরোধী দলগুলোর ঐক্যই তাদের বড় প্রাপ্তি। বলেন, সামনের দিনে এই ঐক্য অটুট রাখতে চান। স্ট্র্যাটেজিটা হচ্ছে এখন যুগপথ আন্দোলন, অর্থাৎ সমস্ত রাজনৈতিক দলগুলো তাদের নিজেদের জায়গা থেকে আন্দোলন করবে কমন ইস্যুতে। কমন ইস্যুগুলো আমরা আলোচনা করি, আমাদের দাবি দাওয়াগুলো আলোচনা করি। যেমন 31 দফায় আমরা সবাই একমত হয়েছি, আমরা সেভাবে করছি। প্রোগ্রামগুলোর ব্যাপারে একমত হয়েছি, এক দফা আন্দোলনের ক্ষেত্রে আমরা একমত হয়েছি। আমরা সেইভাবেই যার যার জায়গা থেকে আমরা আন্দোলন করছি। বিএনপি ফরমালি কোনো জোটে নেই এখন? না, বাংলাদেশে কোনো জোটে নেই বটেই। এক মঞ্চে আর আমরা চিন্তা করছি না, আমরা আপনার যুগপথ আন্দোলনেই চিন্তা করছি যে যুগপথ আন্দোলনে আমরা কাজ করব। বাম দলগুলোকে কাছে টানতে বহুদিনের মিত্র জামায়াতে ইসলামীকে দূরে ঠেলে দেওয়া হয়েছে কিনা এমন প্রশ্ন ছিল মির্জা ফখরুলের কাছে। এগুলো সমস্ত অলিক চিন্তা, এই চিন্তাগুলো ভুল, এগুলো হচ্ছে বিভ্রান্ত করার চিন্তা। দলকে বা আপনার যারা আমাদের সাথে আন্দোলন করে তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা, জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা, এটা আপনার সরকারি দলের যারা আপনার গোয়েন্দারা আছেন তাদের দ্বারা প্রবাহিত হয়ে তারা এই সমস্ত প্রসঙ্গ তুলে নিয়ে আসেন এবং তখনই তারা একটা বিভ্রান্তি করার সৃষ্টি করেন। নিয়মতান্ত্রিক কর্মসূচি থেকে ধীরে ধীরে আন্দোলনের গতি বাড়ানোর কথা জানান তিনি। আন্দোলন তো একদম কখনো শেষ হয়ে যায় না। আপনার 28 তারিখে আন্দোলনটা সরকারের দমন নীতির কারণে আপনার কিছুটা বাধাপ্রাপ্ত হলে সেই আন্দোলন কিন্তু চলমান আন্দোলন আছে এবং আমরা সেটাকে আরও তীব্র থেকে তীব্রতর করার জন্যে আমরা কাজ করছি এবং ভবিষ্যতে আমরা এই আন্দোলনকে আরও তীব্র করে গড়ে তুলব। কারণ আন্দোলনের তো কোনো বিকল্প নেই। আমরা আপনার বিভিন্ন কৌশল নেব, কৌশল তো আমরা অবশ্যই নেব, সঠিকভাবে নেব। সরকারকে বাধ্য করার ব্যাপারটা, সরিয়ে দেওয়ার ব্যাপারটা, এটার জন্য আপনার আরও আন্দোলন করতে হবে, আরও ত্যাগ স্বীকার করতে হবে। এটাই বাস্তবতা। একদিনে কখনো আপনার সবকিছু পাওয়া যায় না। রাজনৈতিক দলের পাশাপাশি পেশাজীবী ও সুশীল সমাজকেও এবার বিএনপি তাদের আন্দোলনে সম্পৃক্ত করতে চায় বলে জানান মির্জা ফখরুল। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ছাগলকাণ্ডে আলোচিত ইনবিআর কর্মকর্তা মতিউরের প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকির ক্ষমতার কাছে অসহায় স্থানীয়রা। তার বিরুদ্ধে কথা বললেই চলত হামলা মামলা। প্রভাবশালীদের ছত্রছায়ায় নরসিংদীর রাজনীতিতে লাকির এই বিস্ময়কর উত্থান বলে অভিযোগ স্থানীয় আওয়ামী লীগ নেতাদের। লাকি আতঙ্ক এখন নরসিংদীর রায়পুরার ঘরে ঘরে। নরসিংদীর বিশ্বজিৎ সাহাকে নিয়ে রনি রায়হানের ক্যামেরায় জুনায়েদ আল হাবিবের রিপোর্ট। আমার জমি হেন আছে, এই নয় মাথাটা পড়ছে। এই লেগে টাকা পয়সা দিছে আপনাদের? না না, ম্যাডামের যেটা মন চাইছে এটাই করছে। আমরা তো ম্যাডামের কথা কইতে পারি। ছাগলকাণ্ডে আলোচিত এনবিআর কর্মকর্তা মতিউরের প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকির ক্ষমতার দাপটের কাছে অসহায় এরা। নিজেদের জমি দখল করে নিলেও প্রতিবাদ করার সাহসটুকু পাননি। এমনকি অনুরোধ করেও লাকির হাত থেকে রক্ষা করতে পারেননি বাপদাদার কবরস্থানটিও। চাচারা গেছেন গিয়া ম্যাডামের কাছে কইছে পরে বুধ ম্যাডাম এটা আর গুরুত্ব দিছে না। খারাপ লাগলে কি, আমরা তো আর ফিরাইবার মতন ক্ষমতা নাই। এখন কবর দিই আমরা, মসজিদ আছে, মসজিদের কাছে অল্প কত জায়গা এটার মেঝে আমরা দিই না, কি করুম, মানে লাশদের উপরে রাজাইতো না। স্থানীয় প্রভাবশালী রাজনীতিকের ছত্রছায়ায় নরসিংদীর রাজনীতিতে বিস্ময়কর উত্থান এই নারীর ক্ষমতার কাছে অসহায় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরাও। রাজু সাহেবে ওনাকে সমর্থন দিয়েছে বলে উনি আজকে এত ক্ষমতাধর হয়েছেন। এগুলোই আজকে আমার দলের জন্য এবং এই সরকারের জন্য আজকের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। রাজু ভাইয়ের ছত্রছায়া যখন উনি চলে গেল, তখন উনি মানে রায়পুরা কেন সারা নরসিংদীর দরাচোয়ার আধিপত্য বিস্তার করেছেন। হ্যাঁ, তিনি সকল ক্ষমতার দরাচোয়ার বাইরে আর কি।
ছাগলকাণ্ডে দেশব্যাপী ব্যাপক সমালোচনার পর কেউ কেউ গণমাধ্যমে মুখ খুললেও রোষানলে পড়েছেন লাকি বাহিনীর। এখন আর ভয়ে মুখ খুলতে চান না তারা। আমি আসলে বলতে চাচ্ছি না এইভাবে। আজকে আপনারা জিজ্ঞেস করছেন, আমি বলবো, কিন্তু দেখা যাবে যে ওরকম হয়তো 2টা লাশ ফেলে দিব না। আমাকে বলা হচ্ছে 1000 টাকা বরাদ্দ আমার জন্য, আমার হাজবেন্ডের জন্য 2টা বুলেটের দাম 1000 টাকা। মতিউর লাকির কর্মকাণ্ডে বিব্রত রায়পুরাবাসীর দাবি, সঠিক তদন্তের মাধ্যমে সরকার তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করবে। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, রায়পুরা, নরসিংদী। ঢাকায় নিযুক্ত 13 দেশের রাষ্ট্রদূত ও মিশন প্রধানদের নিয়ে চাঁপাইনবাবগঞ্জে আমবাগান পরিদর্শন করেছেন কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুস শহীদ। বৃহস্পতিবার সকালে নাচল উপজেলার কান্দবনা গ্রামে বাগান পরিদর্শনকালে উত্তম কৃষি চর্চা অনুসরণ করে নিরাপদ আম উৎপাদনের কার্যক্রম তুলে ধরা হয়। সুস্বাদু ফলটির রফতানি বাড়াতে নানা উদ্যোগের কথা জানান মন্ত্রী। এ সময় ব্রুনেই, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, পাকিস্তান, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভুটান, ভিয়েতনাম, শ্রীলঙ্কা, মিয়ানমার ও লিবিয়ার রাষ্ট্রদূত ও বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের কান্ট্রি ডিরেক্টর সহ অন্যরা উপস্থিত ছিলেন। কৃষিমন্ত্রী ছাড়াও পরিদর্শন দলে ছিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, কৃষি ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বগুড়া জেলা কারাগারের কন্ডেম সেলের ছাদ ফুটো করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 কয়েদি পালানোর ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে কারারক্ষী দুলাল হোসেন, আব্দুল মতিন এবং আরিফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় অতিরিক্ত মহাকারা পরিদর্শক কর্নেল শেখ সুজাউর রহমানকে প্রধান করে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কারা কর্তৃপক্ষ 5 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এদিকে এ ঘটনায় কারাগারের জেলার ফরিদুর রহমান বাদী হয়ে সদর থানার মামলা করেছেন। সেই মামলায় গ্রেফতার দেখিয়ে কয়েদিদের বুধবার রাতেই কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার রাতে বগুড়া কারাগারের ছাদ ছিদ্র করে চাদর দিয়ে রশি বানিয়ে জেলখানার উঁচু দেয়াল পার হয়ে পালিয়েছিল মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 আসামি। ভোররাতে শহরের চেলোপাড়া চাষি বাজারের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। 3 ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে গাজীপুরে কুড়িগ্রাম এক্সপ্রেসের বিকল ইঞ্জিন সরিয়ে নিয়ে নতুন ইঞ্জিন লাগানো হয়। জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাস্টার হানিফ আলী জানান, কুড়িগ্রাম থেকে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইলের মির্জাপুর পার হয়। কিছু দূর যাওয়ার পর মির্জাপুর রেল স্টেশন ও কালিয়াকৈর হাইটেক রেলওয়ে স্টেশনের মাঝামাঝি এলাকায় ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে ঢাকা থেকে বিকল্প ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়। ট্রেনের সচল ইঞ্জিন লাগানো হলে এদিন সন্ধ্যায় কুড়িগ্রাম এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। স্বাভাবিক হয় উত্তরবঙ্গের সঙ্গে রাজধানীর ট্রেন চলাচল। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভারত বিরোধিতার নামে আজকে যারা আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছে তারা আবারও ভুল পথে হাঁটছেন। সকালে বাংলাদেশ আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠাবার্ষিক উদযাপন এবং সুস্থ সচল আধুনিক ঢাকা গড়ার লক্ষ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে মানিক নিউ এভিনিউতে বাইসাইকেল র্যালির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, শেখ হাসিনা যা করেন দেশের স্বার্থেই করেন। একই সাথে বিএনপির কর্মসূচির সাথে পাল্টাপাল্টি কর্মসূচি আওয়ামী লীগ দেয়নি উল্লেখ করে তিনি বলেন, আগে থেকেই বছরব্যাপী আওয়ামী লীগের কর্মসূচি দেয়া হয়েছে। এ সময় তরুণ সমাজকে আওয়ামী লীগে যোগ দেওয়ার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। ভারত বিরোধিতার নামে আজকে আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছে, তারা আবারও ভুল পথে হাঁটছে। বিদেশে আমাদের প্রভু নেই, আপনাদের প্রভু আছে। ভারত আমাদের 71-এর পরীক্ষিত বন্ধু। আমরা যা করি বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশের স্বার্থেই করেন। যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি-20 বিশ্বকাপে ব্যর্থ মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ দল। সকাল 9টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ক্রিকেটারদের বহনকারী বিমানটি।
এবারের বিশ্বকাপে 3টি ম্যাচ জিতেছে বাংলাদেশ, কিন্তু টুর্নামেন্টে বাজে পারফরম্যান্সের কারণে সমালোচনার মুখে পড়েছে নাজমুল হোসেন শান্তর দল। গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করে বাংলাদেশ। পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে 4 রানে হেরে যায়। গ্রুপ পর্বের শেষ 2 ম্যাচে নেদারল্যান্ডস ও নেপালকে হারিয়ে নিজেদের টি20 বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো সুপার 8 নিশ্চিত করে লাল সবুজের প্রতিনিধিরা। সুপার 8-এ অস্ট্রেলিয়া ও ভারতের পর আফগানিস্তানের কাছে হারতে হয় দলটিকে। টুর্নামেন্টে বোলাররা সফল হলেও ব্যাটারদের পারফরমেন্স ছিল খুবই হতাশাজনক। বিমানবন্দরে তাসকিন আহমেদ জানিয়েছেন, এবার টি20 বিশ্বকাপে প্রাপ্তির চেয়ে ব্যর্থতা বেশি। তানজিম সাকিব, রিশাদ এরা লিডিং উইকেট টেকারদের মধ্যে টপ 5-এর মধ্যে ছিল, আর রিশাদ স্টিল আছে। ওভারঅল হ্যাঁ মানে ভালো করছে মাশাআল্লাহ। যে জিনিসগুলো হয়ে গেছে আমরাও একটু স্যাড, হয়তো ফ্যান্স বা ক্রিকেট প্রেমী সবাই স্যাড যে এক্সপেকটেশন অনুযায়ী রেজাল্ট হয় নাই। স্পেশালি কয়েকটা ম্যাচ আমাদের হয়তো জেতার কথা ছিল বা সেই অনুযায়ী পারে নাই। জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সাল ও তার পরিবারের সদস্যদের স্থাবর সম্পত্তি ও ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে আদালত। প্রাথমিক অনুসন্ধানের পর বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে তার সম্পদের বিবরণী জমা দিলে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আশামস জগলুল হোসেন এই আদেশ দেন। দুদকের অনুসন্ধানে ফয়সাল ও তার স্ত্রীর নামে ঢাকা নারায়ণগঞ্জে 5 কাঠার 2টি প্লট, শ্বশুরের নামে রমনায় একটি ফ্ল্যাট, খিলগাঁওয়ে শাশুড়ির নামে 10 কাঠা প্লট পাওয়া গেছে। এছাড়াও ফয়সাল ও তার আত্মীয় স্বজনদের নামে থাকা 19টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানের 87টি হিসাব ফ্রিজ করারও আদেশ দেওয়া হয়েছে। এখানে জমা থাকা অর্থের পরিমাণ 6,96,50,908 টাকা। জব্দের আদেশ কার্যকর থাকা অবস্থায় এসব সম্পদ হস্তান্তর বা বিনিময় করা যাবে না। দুর্নীতির মাধ্যমে অর্জিত আয়ের উৎস গোপন করতে তার আত্মীয় স্বজনদের নামে 700টির বেশি হিসাব খুলেছেন বলেও জানানো হয়েছে দুদকের পক্ষ থেকে। রাজধানীর বাজার পরিস্থিতির খবর জানতে এখন যাচ্ছি মোহাম্মদপুর টাউন হল বাজারে। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট মেজবা হাসান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মেজবা, বাজারে আজকে ডিম, কাঁচামরিচ এবং টমেটোর দাম আপনি কেমন দেখছেন? এছাড়াও এগুলো ছাড়াও নিত্য প্রয়োজনীয় অন্যান্য পণ্যের দাম সম্পর্কে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? কথা গেল কয়েক বছর আগেও একটা কথা প্রচলিত ছিল, বেশি বেশি আলু খান, চালের উপর ভাতের উপর চাপ কমান। সেই স্লোগান গত কয়েক বছরের ব্যবধানে কিন্তু এটি পাল্টিয়েছে। এখন সেই আলুর দাম কিন্তু ছাড়িয়েছে 60 টাকারও বেশি, অর্থাৎ চালের দাম এটাও কিন্তু বেশি কোনো কোনো ক্ষেত্রে আলু কিনতে হচ্ছে। এছাড়া বাজারের অবস্থা যদি বলতে চাই, ডিমের বাজারে, গরিবের প্রোটিন বলা হয় ডিমকে, সেই ডিমের দামও কিন্তু ডজন কিনতে হচ্ছে 160 টাকারও বেশি, এবং এটি কর্পোরেটে যেটি প্যাকেটজাত করে বিক্রি হচ্ছে সেটি কিন্তু তখন 180 থেকে 85 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এছাড়া যদি বলার চেষ্টা করি সবজির বাজারেও কিন্তু স্বস্তি নেই, আসলে ক্রেতারা স্বস্তি পাচ্ছেন না। আমরা ঈদের আগেও যেখানে বাজারে ছিল সবজি 40 থেকে 50 টাকা সবজি বাজারে, এখন সর্বনিম্ন বাজারে সবজির দাম 60 টাকা পর্যন্ত। পেঁপে বিক্রি হচ্ছে 60 টাকা। এছাড়া প্রতিটি সবজির দাম কিন্তু 60 টাকার উপরে, এখন পর্যন্ত 100 টাকারও বেশি কিন্তু সবজির দামও রয়েছে বাজারে। এছাড়া কাঁচামরিচের ঝাঁজ গেল সপ্তাহে 300 টাকা ছিল, সেটি কিছুটা কমেছে, এখন 220 থেকে 250 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। এছাড়া মুরগির দাম কিছুটা কমেছে। ব্রয়লার মুরগি আমরা ঈদের আগেও এবং ঈদের সপ্তাহেও আমরা দেখেছি 200 থেকে 220 টাকা বিক্রি হয়েছে, সেটি এখন 180 থেকে 90 টাকা বিক্রি হচ্ছে। এবং সোনালী মুরগি ছিল 380 টাকা পর্যন্ত, সেটি এখন 300 টাকা বিক্রি হচ্ছে। সব মিলিয়ে ক্রেতা এবং ভোক্তাদের সাথে আমরা কথা বলছি, তারা যেটি বলছিলেন যে বাজারে যে অসহনীয় পর্যায়ে, এটি মনিটরিং শুধু না, এটি কার্যকরী পদক্ষেপ নেওয়া ছাড়া আসলে এই বাজার নিয়ন্ত্রণ সম্ভব না, এবং সবকিছু মিলে তাদের কিন্তু নাভিশ্বাসে উঠছে। কথা এই ছিল বাজার নিয়ে সবশেষ অবস্থা। জানছিলাম রাজধানীর বাজার পরিস্থিতির খবর।
নন্দদের পানি কমতে থাকায় সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে। তবে বৃষ্টির কারণে পুনরায় পানিবন্দী হয়ে পড়ছেন নিচু এলাকার মানুষজন। সিলেটের বেশিরভাগ উপজেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে, তবে বৃষ্টির কারণে নতুন করে প্লাবিত হচ্ছে বালাগঞ্জ, ওসমানীনগর, বিশ্বনাথ উপজেলা। ফেঞ্চুগঞ্জে অপরিবর্তিত আছে বন্যা পরিস্থিতি। জেলা প্রশাসন জানিয়েছে, পানি নামতে শুরু করায় আশ্রয়কেন্দ্র থেকে বাড়িতে ফিরেছেন সদর, গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ, জৈন্তাপুর, বিয়ানীবাজার সহ বিভিন্ন উপজেলার বন্যা দুর্গতরা। মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ি ও বড়লেখা উপজেলায় বন্যার সার্বিক পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। এদিকে সুরমা ও জাদুকাটা নদীর পানি কমতে থাকায় সুনামগঞ্জে বন্যা পরিস্থিতিরও কিছুটা উন্নতি হয়েছে। দর্শক, বন্যা পরিস্থিতির খবর জানাতে যাচ্ছে সিলেটে, সেখানে আছেন সহকর্মী সজল ছত্রী। সজল, সিলেটে বন্যার সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। কথা সার্বিকভাবে বলা যায় যে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে, তবে পানি নামছে অত্যন্ত ধীরে। আর উপজেলা ভিত্তিক যদি বলা যায়, সিলেটের প্রায় সবগুলো উপজেলায় কিন্তু চলতি মাসে 2 দফায় বন্যায় আক্রান্ত হয়েছে এবং বন্যা দুর্গতরা ঘরে ফিরছেন, ক্ষত রেখে পানিও নামছে। রাস্তাঘাট, ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, গ্রামীণ ঘরবাড়ি এবং রাস্তাঘাট প্রায় সবই বিধ্বস্ত হয়েছে। 80% রাস্তাঘাট গ্রামীণ বিধ্বস্ত হয়েছে। এখনও পানি নামতে শুরু করছে কয়েকটি উপজেলায়। আপনারা জানেন, যেটি বলছেন যে সুরমা এবং কুশিয়ারা নদী সহ সব নদীর পানি কিন্তু প্রায় 15 দিন ধরে বিপদসীমার উপরে ছিল। তবে এখন আজ শুধু ফেঞ্চুগঞ্জ পয়েন্টে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপরে আছে। এছাড়া অন্যান্য নদীর পানি বিপদসীমার নিচে নেমে গেছে, কিন্তু কুশিয়ারা নদীর পানি বিপদসীমার নিচে না নামার কারণে বালাগঞ্জ, ওসমানীনগর, ফেঞ্চুগঞ্জ, দক্ষিণ সুরমা সহ কয়েকটি উপজেলায় বন্যা পরিস্থিতি অবনতি হয়নি, কিন্তু অপরিবর্তিত আছে। এবং আবহাওয়া অধিদপ্তর বলছে যে আগামী 72 ঘন্টা সিলেট অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সেটি হলে কিন্তু আবার নতুন করে অবনতি হতে পারে বন্যা পরিস্থিতির। এবং পানি নামার গতিটা যদি দেখেন, যে সিলেট নগরীর আপনারা দেখাচ্ছি, যে সিলেট নগরীর একদম লাওয়াই দক্ষিণ সুরমা এলাকার একটি এলাকা দেখাচ্ছি, সেখানে ড্রেনের পানি উপচে ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করেছে এবং এই পানি বন্দি থাকার কারণে কিন্তু এখন পর্যন্ত এই ব্যবসা প্রতিষ্ঠান খুলতে পারেননি তারা, যার কারণে ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ আছে। এখানে অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান এভাবে ড্রেনের নোংরা পানি ভেতরে প্রবেশ করে আছে, যার কারণে তারা এখনও প্রতিষ্ঠান খুলতে পারছে না। এ হচ্ছে আসলে পরিস্থিতি। গ্রাম থেকে শহর সব জায়গাতেই আসলে বন্যা দুর্গতরা তাদের পানি নেমে যাওয়ার সাথে সাথে তারা চেষ্টা করছেন ঘুরে দাঁড়ানোর আবারও নতুন করে, তবে নানান ধরনের সংকটের সাথে তাদের লড়াই করতে হচ্ছে। কথা সিলেট থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর জানছিলাম। অর্থ পাচারকারী ও অবৈধ সম্পদের মালিকদের বাজেটে কর ছাড় বাতিল এবং পোশাক শ্রমিকদের রেশনিং ও সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি। রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সংগঠনটির নেতারা দাবি করেন, বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেয়ায় দুর্নীতিবাজরা আরও উৎসাহিত হবে। তাদের অভিযোগ, প্রস্তাবিত বাজেটে শ্রমিকদের উন্নয়নে কিছুই রাখা হয়নি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শ্রমিক এবং নিম্ন আয়ের মানুষ দিশেহারা উল্লেখ করে তারা মজুরি বৃদ্ধির দাবি করেন। বাংলাদেশের মাটি ব্যবহারের উদ্দেশ্যে যদি স্বাধীনতা যুদ্ধে ভারত সহযোগিতা করে থাকে, তাহলে প্রমাণ হয় এদেশের নিরীহ জনগণ এবং সার্বভৌমত্বের প্রতি তাদের কোনো সম্মান নেই। এমন মন্তব্য করেছেন বিএনপি নেতা অ্যাডভোকেট জয়নুল আবেদিন ফারুক। দেশ স্বাধীন করে দেব, কিন্তু বাংলাদেশের মাটি আমি ব্যবহার করব, এই অঙ্গীকার নিয়ে যদি 1971 সালে আমাদেরকে আশ্রয় দিয়ে থাকেন, 1971 সালে যুদ্ধের সমর্থন করে থাকেন, তাহলে আজকে আবার প্রমাণিত হলো বাংলাদেশের নিরীহ জনগণের প্রতি, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি আপনাদের কোনো সম্মান নেই, অসম্মান করে যাচ্ছেন একের পর এক। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনে দাবি আদায়ে যুগপৎ আন্দোলনেই ভরসা রাখছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বিরোধী দলগুলোকে এক মঞ্চে আনার পরিকল্পনা নেই, আবার নতুন কোনো জোটভুক্ত হবে না বিএনপি। এনটিভির সাথে একান্ত সাক্ষাৎকারে এসব বলেন তিনি। ইমরুল হাসানের রিপোর্ট। 2 জোট নিয়ে 2018 সালের নির্বাচনে অংশ নেয় বিএনপি। একাদশ নির্বাচনের পর দীর্ঘদিন কার্যত অকার্যকর থাকা জাতীয় ঐক্যফ্রন্ট ও 20 দলীয় জোট ভেঙে দেওয়া হয়। সরকার পতনের এক দফা দাবি পূরণে ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্ম থেকে জোটের সেই দলগুলোকে নিয়েই 2022 সালে যুগপৎ আন্দোলনের নামে বিএনপি। অনেকটা শূন্য হাতে ফিরতে হয় তাদের।
বিএনপির মহাসচিবের দাবি তাদের আন্দোলন ব্যর্থ হয়নি। জনগণের ভোট বর্জন আর বিরোধী দলগুলোর ঐক্যই তাদের বড় প্রাপ্তি। বলেন সামনের দিনে এই ঐক্য অটুট রাখতে চান। স্ট্র্যাটেজিটা হচ্ছে এখন যুগপৎ আন্দোলন, অর্থাৎ সমস্ত রাজনৈতিক দলগুলো তাদের নিজেদের জায়গা থেকে আন্দোলন করবে কমন ইস্যুতে। কমন ইস্যুগুলো আমরা আলোচনা করি, আমাদের দাবি দেওয়াগুলো আলোচনা করি। যেমন 31 দফায় আমরা সবাই একমত হয়েছি, আমরা সেভাবে করছি। প্রোগ্রামগুলোর ব্যাপারে একমত হয়েছি, 1 দফা আন্দোলনের ক্ষেত্রে আমরা একমত হয়েছি। আমরা সেইভাবেই যার যার জায়গা থেকে আমরা আন্দোলন করছি। মানে বিএনপি ফরমালি কোনো জোটে নাই এখন? না, কারণ কোনো জোটে নেই, বটেই। এই দলগুলোর এক মঞ্চে আমরা কোনো সামনে এক মঞ্চে আর আমরা চিন্তা করছি না, আমরা আপনার যুগপৎ আন্দোলনেই চিন্তা করছি যে যুগপৎ আন্দোলনে আমরা কাজ করব। বাম দলগুলোকে কাছে টানতে বহুদিনের মিত্র জামায়াতে ইসলামীকে দূরে ঠেলে দেওয়া হয়েছে কিনা এমন প্রশ্ন ছিল মির্জা ফখরুলের কাছে। এগুলো সমস্ত অলিক চিন্তা, এই চিন্তাগুলো ভুল, এগুলো হচ্ছে বিভ্রান্ত করার চিন্তা। দলকে বা আপনার যারা আমাদের সাথে আন্দোলন করে তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা, জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা, এটা আপনার সরকারি দলের যারা আপনার গোয়েন্দারা আছেন তাদের দ্বারা প্রভাবিত হয়ে তারা এই সমস্ত প্রসঙ্গ তুলে নিয়ে আসেন এবং তখনই তারা একটা বিভ্রান্তিকর সৃষ্টি করেন। নিয়মতান্ত্রিক কর্মসূচি থেকে ধীরে ধীরে আন্দোলনের গতি বাড়ানোর কথা জানান তিনি। আন্দোলন তো একদম কখনো শেষ হয়ে যায় না। আপনার 28 তারিখে আন্দোলনটা সরকারের দমন নীতির কারণে আপনার কিছুটা বাধাপ্রাপ্ত হলেও সেই আন্দোলন কিন্তু চলমান আন্দোলন আছে এবং আমরা সেটাকে আরও তীব্র থেকে তীব্রতর করার জন্যে আমরা কাজ করছি এবং ভবিষ্যতে আমরা এই আন্দোলনকে আরও তীব্র করে গড়ে তুলব। কারণ আন্দোলনের তো কোনো বিকল্প নেই। আমরা আপনার বিভিন্ন কৌশল নেব, কৌশল তো আমরা অবশ্যই নেব, সঠিকভাবে নেব। সরকারকে বাধ্য করার ব্যাপারটা, সরিয়ে দেওয়ার ব্যাপারটা, এটার জন্য আপনার আরও আন্দোলন করতে হবে, আরও ত্যাগ স্বীকার করতে হবে। এটাই বাস্তবতা। একদিনে কখনো আপনার সবকিছু পাওয়া যায় না। রাজনৈতিক দলের পাশাপাশি পেশাজীবী ও সুশীল সমাজকেও এবার বিএনপি তাদের আন্দোলনে সম্পৃক্ত করতে চায় বলে জানান মির্জা ফখরুল। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সাল ও তার পরিবারের সদস্যদের স্থাবর সম্পত্তি ও ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। প্রাথমিক অনুসন্ধানের পর বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে তার সম্পদের বিবরণী জমা দিলে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসামস জগলুল হোসেন এই আদেশ দেন। দুদকের অনুসন্ধানে ফয়সাল ও তার স্ত্রীর নামে ঢাকা নারায়ণগঞ্জে 5 কাঠার 2টি প্লট, শ্বশুরের নামে রমনায় একটি ফ্ল্যাট, খিলগাঁওয়ে শাশুড়ির নামে 10 কাঠার প্লট পাওয়া গেছে। এছাড়া ফয়সাল ও তার আত্মীয় স্বজনের নামে থাকা 19টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানের 87টি হিসাব ফ্রিজ করারও আদেশ দেওয়া হয়েছে। এখানে জমা থাকা অর্থের পরিমাণ 6,96,50,908 টাকা। জব্দের আদেশ কার্যকর থাকা অবস্থায় এসব সম্পদ হস্তান্তর বা বিনিময় করা যাবে না। দুর্নীতির মাধ্যমে অর্জিত আয়ের উৎস গোপন করতে তার আত্মীয় স্বজনের নামে 700টিরও বেশি হিসাব খুলেছিলেন বলেও জানানো হয়েছে দুদকের পক্ষ থেকে। আবারও অস্থির আলু ও পেঁয়াজের বাজার। সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে 10 টাকা, আলু বিক্রি হচ্ছে 60 টাকায়, আর পেঁয়াজের কেজি 100 টাকা ছুঁয়েছে। আর 50 টাকা নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না। এমন দাম বৃদ্ধির জন্য মধ্যস্বত্বভোগীদের দুষছেন ক্রেতা ও বিক্রেতারা। মেসবাহ হাসানের রিপোর্ট। দুজনেই চাকরিজীবী এই দম্পতি বাজারে এসে পেঁয়াজের দাম শুনে চক্ষু যেন চড়ক গাছ। তাই তো বাজারের ফর্দটা বড় থাকলেও পরিমাণে কম কিনেও মেলাতে পারছিল না হিসেব। আমরা কোনো কিছু কিনতে পারছি না, নাগালের বাইরে। আর ডিম হচ্ছে আগে দেখা যেত সবাই খেতাম, এখন দেখা যাচ্ছে যে বাচ্চাকেই দিতে হচ্ছে, আমরা তো ডিম খেতেই পাচ্ছি না। ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের বাজারে ঈদের পর কয়েক দফায় পেঁয়াজ, রসুন ও আলুর দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ ক্রেতারা যেন নিরুপায় হয়ে ছুটছেন এক দোকান থেকে অন্য দোকানে। এখন তো আলু পাতা দিয়েও খাওয়া যাবে না, আলুর দাম এখন বাড়তি না, 60 টাকা কেজি আলু, 55 টাকা আলু, তো কি করে চলবো আমরা, কি করে আমাদের বাঁচবো? আমাদের বাঁচার তো কোনো পথ দেখি না। বাজেট ইনক্রিজ হয়েছে 10 to 20%। আগে 1 ডজন কিনতাম, অনেক হালি কিনি। মধ্যবিত্তের আয়ত্তের মধ্যে বাজার আসতে কেন পাচ্ছে না সরকার না মধ্যস্বত্বভোগী, কে দায়ী, এটা বের করতে হবে। বের করে বাজার নিয়ন্ত্রণ অবশ্যই করা জরুরি। সপ্তাহের ব্যবধানে আলুর দাম চালকেও ছাড়িয়েছে। প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকা। গরিবের প্রোটিন ডিম খুচরা বাজারে ডজন বিক্রি হচ্ছে 160 টাকা। কোম্পানির প্যাকেটজাত ডিম বিক্রি হচ্ছে 180 টাকা। খুচরা ডিম এক কথা হয়েছে যেটা বললাম, 100 টাকা, 120 টাকা, 140 টাকা, এখন 180 টাকা। তো কাস্টমারের লগে খুব হয়, যার জন্য বক্সে ডিম বিক্রি করি। এটা কোম্পানিরই আছে, যদি আমাদেরকে কোনো ম্যাজিস্ট্রেটও ধরে বা আপনাদের কিছু বলেন,
আমাদের গলার মধ্যে ক্লু আছে, স্লিপ আছে, দেখাইতে পারবো। খোসায় কিন্তু কোনো স্লিপ নেই। পেঁপে সহ সব সবজির কেজি বিক্রি হচ্ছে 50 টাকার উপরে। 15 টাকার নিচে মিলছে না শাকের আটি। উচ্চ মূল্যের কোনো যৌক্তিক ব্যাখ্যা নেই বিক্রেতাদের কাছে। অতিরিক্ত মাল নাই বিলে, গৃহস্থকে মাল শর্ট, খালি মাল শর্ট। এদিকে কিছুটা কমেছে ব্রয়লার মুরগির দাম। কেজি প্রতি বিক্রি হচ্ছে 180 থেকে 190 টাকা। তবে বাড়তি দামে বিক্রি হচ্ছে মাছ, গরু ও খাসির মাংস। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। নদ নদীর পানি কমতে থাকায় সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে। তবে বৃষ্টির কারণে পুনরায় পানিবন্দী হয়ে পড়ছেন নিচু এলাকার মানুষজন। মৌলভীবাজারে দেখা দিয়েছে নদী ভাঙন। সিলেটের বেশিরভাগ উপজেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। তবে বৃষ্টির কারণে নতুন করে প্লাবিত হচ্ছে বালাগঞ্জ, ওসমানীনগর, বিশ্বনাথ উপজেলা। ফেঞ্চুগঞ্জে অপরিবর্তিত আছে বন্যা পরিস্থিতি। জেলা প্রশাসন জানিয়েছে, পানি নামতে শুরু করায় আশ্রয় কেন্দ্র থেকে বাড়িতে ফিরেছেন সদর, গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ, জৈন্তাপুর, বিয়ানীবাজার সহ বিভিন্ন উপজেলায় বন্যা দুর্গতরা। মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ি ও বড়লেখা উপজেলায় বন্যার সার্বিক পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। পানি কমার সাথে সাথে দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। এতে নতুন করে আতঙ্কে নদী তীরের বাসিন্দারা। অন্যদিকে সুরমা ও জাদুকাটা নদীর পানি কমতে থাকায় সুনামগঞ্জে বন্যা পরিস্থিতিরও কিছুটা উন্নতি হয়েছে। ভারতের সাথে অসম চুক্তি করে সরকার ক্ষমতায় টিকে থাকতে চাইছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। বলেন, চুক্তি বাতিল না করলে অবিলম্বে কঠোর কর্মসূচি দেওয়া হবে। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রজন্ম বাংলাদেশ আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া সরকার গঠন করায় বর্তমান সরকারের জাতীয় ইস্যুতে আন্তর্জাতিক কোনো চুক্তি করার নৈতিক অধিকার নেই। বিএনপি নেতাকর্মীদের জেলে রেখে মামলা দিয়ে শুধু আমলাদের ওপর ভর করে সরকার টিকে আছে বলে মন্তব্য করেন তিনি। শনিবার নয়াপল্টনে বিএনপির সমাবেশ সফল করতে নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ারও আহ্বান জানান জয়নাল আবদিন ফারুক। হিন্দুস্তানের সাথে ভারতের সাথে অসম চুক্তি আপনাকে বাতিল করতে হবে। এই অসম চুক্তি যদি কার্যকর করেন, বাংলাদেশের মানুষ আপনাদেরকে ক্ষমা করবে না। কিভাবে সমঝোতা চুক্তি করে ক্ষমতায় টিকে থাকবেন, সেই দিকে আপনাদের আজকে নজর। আমার ভোটাধিকার দিয়ে আমি জনগণের নেতা নির্বাচিত করব, সেই নেতাই সংসদ চালাবে। সেই সংসদেই প্রয়োজনে বোধে ভারতের সাথে চুক্তি করবে। ভারত থেকে আমদানি অব্যাহত থাকলেও হিলিতে কিছুতেই কমছে না পেঁয়াজের দাম। গত কয়েকদিন ধরে প্রতি কেজি দেশি ও আমদানিকৃত পেঁয়াজের দাম বেড়েছে 8 থেকে 10 টাকা। বর্তমানে খুচরা বাজারে দাম বেড়ে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 85 থেকে 90 টাকায়, আর আমদানিকৃত পেঁয়াজ বিক্রি হচ্ছে 80 টাকায়। হিলি স্থলবন্দরের আমদানিকারকদের দাবি, ভারতে পেঁয়াজের দাম বেশি, আমদানি এবং মোকামে সরবরাহ কমে যাওয়ায় পণ্যটির দাম বেড়েছে। দেশের বাজার স্বাভাবিক রাখতে পেঁয়াজ আমদানি অব্যাহত আছে। আমদানি প্রবাহ বাড়লে দাম কমবে বলে আশা ব্যবসায়ীদের। আবারও অস্থির আলু এবং পেঁয়াজের বাজার। সপ্তাহের ব্যবধানে কেজিতে 10 টাকা বেড়ে আলু বিক্রি হচ্ছে 60 টাকায়, আর পেঁয়াজের কেজি 100 টাকা ছুঁয়েছে। এছাড়া 50 টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না। এমন দাম বৃদ্ধির জন্য মধ্যস্বত্বভোগীদের দুষছেন ক্রেতা এবং বিক্রেতারা। মিসবাহ হাসানের রিপোর্ট। দুজনেই চাকরিজীবী এই দম্পতি বাজারে এসে পেঁয়াজের দাম শুনে চক্ষু যেন চড়ক গাছ। তাই তো বাজারের ফর্দটা বড় থাকলেও পরিমাণে কম কিনেও মেলাতে পারছিল না হিসেব। আমরা কোনো কিছু কিনতে পারছি না, নাগালের বাইরে। ডিম হচ্ছে আগে দেখা যেত যে সবাই খেতাম, এখন দেখা যাচ্ছে যে বাচ্চাকেই দিতে হচ্ছে, আমরা তো ডিম খেতেই পাচ্ছি না। ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের বাজারে ঈদের পর কয়েক দফায় পেঁয়াজ, রসুন ও আলুর দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ ক্রেতারা যেন নিরুপায় হয়ে ছুটছেন এক দোকান থেকে অন্য দোকানে। এখন তো আলু পাতা দিয়েও খাওয়া যাবে না, আলুর দাম এখন বাড়তি না। 60 টাকা কেজি আলু, 55 টাকা আলু, তো কি করে চলবো আমরা, কি করে আমাদের বাঁচবো? আমাদের বাঁচার তো কোনো পথ দেখি না। বাজেট ইনক্রিজ হয়েছে 10 to 20%। আগে 1 ডজন কিনতাম, অনেক হালি কিনি। মধ্যবিত্তের আয়ত্তের মধ্যে বাজার আসতে কেন পাচ্ছে না সরকার, না মধ্যস্বত্বভোগী, কে দায়ী, এটা বের করতে হবে। বের করে বাজার নিয়ন্ত্রণ অবশ্যই করা জরুরি। সপ্তাহের ব্যবধানে আলুর দাম চালকেও ছাড়িয়েছে। প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকা। গরিবের প্রোটিন ডিম খুচরা বাজারে ডজন বিক্রি হচ্ছে 160 টাকা। কোম্পানির প্যাকেটজাত ডিম বিক্রি হচ্ছে 180 টাকা। খুচরা ডিম এক কথা হয়েছে, যেটা বললাম
100 টাকা, 120 টাকা, 140 টাকা, এখন 180 টাকা। তো কাস্টমারের লগে খুব হয়, যার জন্য বক্স সেটিং বিক্রি করি। এটা কোম্পানির আছে, যদি আমাদেরকে কোনো ম্যাজিস্ট্রেটও ধরে বা আপনারা যদি কিছু বলেন, আমাদের ক্লু আছে, স্লিপ আছে, দেখাইতে পারবো। খোসায় কিন্তু কোনো স্লিপ নেই। পেঁপে সহ সব সবজির কেজি বিক্রি হচ্ছে 50 টাকার ওপরে। 15 টাকার নিচে মিলছে না শাকের আটি। উচ্চ মূল্যের কোনো যৌক্তিক ব্যাখ্যা নেই বিক্রেতাদের কাছে। অতিরিক্ত মাল নাই বলে গৃহস্থ মাল শর্ট, খালি মাল শর্ট। এদিকে কিছুটা কমেছে ব্রয়লার মুরগির দাম। কেজি প্রতি বিক্রি হচ্ছে 180 থেকে 190 টাকা। তবে বাড়তি দামে বিক্রি হচ্ছে মাছ, গরু ও খাসির মাংস। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। ভারত থেকে আমদানি অব্যাহত থাকলেও হিলিতে কিছুতেই কমছে না পেঁয়াজের দাম। গত কয়েকদিন ধরে প্রতি কেজি দেশি এবং আমদানিকৃত পেঁয়াজের দাম বেড়েছে 8 থেকে 10 টাকা পর্যন্ত। বর্তমানে খুচরা বাজারে দাম বেড়ে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 85 থেকে 90 টাকায়, আর আমদানিকৃত পেঁয়াজ কেজিতে বিক্রি হচ্ছে 80 টাকায়। হিলি স্থলবন্দরের আমদানিকারকদের দাবি, ভারতে পেঁয়াজের দাম বেশি, আমদানি এবং মোকামে সরবরাহ কমে যাওয়ায় পণ্যটির দাম বেড়েছে। দেশের বাজারে স্বাভাবিক রাখতে পেঁয়াজ আমদানি অব্যাহত আছে। আমদানি বাড়লে দাম কমবে বলে আশা ব্যবসায়ীদের। পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, প্রযুক্তিগত অগ্রগতির যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, কোয়ান্টাম কম্পিউটিং এবং জেনেটিক্স বিশ্বকে নতুন আকার দিচ্ছে। তাই আইইউটি শিক্ষার্থীদের ভূমিকাও গুরুত্বপূর্ণ। তিনি বলেন, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেতা, উদ্ভাবক এবং গবেষক হিসেবে সমাজের উন্নতির জন্য তাদের জ্ঞান কাজে লাগাতে পারেন। সকালে গাজীপুর ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি 36তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। এ সময় উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম, ওআইসির অর্থনৈতিক বিষয়ক সহকারী মহাসচিব আহমদ কাওয়েসা সেনজেন্দা সহ অন্যরা উপস্থিত ছিলেন। সমাবর্তনে গ্র্যাজুয়েট সম্পন্ন 14টি দেশের 543 জন শিক্ষার্থীর মধ্যে বিদেশি শিক্ষার্থী ছিল 63 জন। গ্র্যাজুয়েটদের মধ্য থেকে 8 জনকে একাডেমিক কৃতিত্বের জন্য গোল্ড মেডেল দেওয়া হয়। You should work to establish life, love, sympathy, and honor across the faith and race. And thereby, we can make our world a better world in future. হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও পাবনা 1 আসনের সংসদ সদস্য শামসুল হক টুকু। জরুরি চিকিৎসার জন্য তাকে হেলিকপ্টার যোগে রাজধানী ঢাকায় আনা হয়েছে। বিকাল 3:30টায় বেড়া আব্দুল খালিক স্টেডিয়াম থেকে নৌবাহিনী হেলিকপ্টার যোগে তাকে ঢাকায় আনা হয়। এর আগে সকালে তিনি বেড়া বিপিন বিহারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে নিজ বাড়ি সংলগ্ন নৌকা চত্বরে বৃক্ষরোপণের জন্য প্রস্তুত দিচ্ছিলেন। এ সময় তিনি অসুস্থতা বোধ করলে তাৎক্ষণিকভাবে তাকে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাকে ঢাকায় আনা হয়। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আওয়ামী লীগ নয়, বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে যে দুর্নীতির মামলা হয়েছে সেই মামলায় তিনি সাজা ভোগ করছেন। এখানে সরকারের কিছুই করার নেই। বেগম জিয়াকে মুক্ত করতে হলে আইনি প্রক্রিয়া করতে হবে বলেও জানান হানিফ। কুষ্টিয়ার পিটিআই রোডে নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন হানিফ। ভারত বাংলাদেশের রেল যোগাযোগ নিয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন হানিফ। বেগম খালেদার বিরুদ্ধে মামলার যেটা হয়েছিল সেটা 2007 সালে তত্ত্বাবধায়ক সরকার সময় হয়েছে, এবং সেই মামলায় পরবর্তীতে বিএনপির শীর্ষ পর্যায়ের আইনজীবীরা তারা আদালতে বেগম খালেদাকে নির্দোষ প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বগুড়া মহাস্থান শাহ সুলতান মাজার মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাদে জুমা এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় সাবেক সংসদ সদস্য এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালুর আয়োজনে। দোয়া মাহফিলে বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ অন্যরা উপস্থিত ছিলেন। এ সময় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং দীর্ঘায়ু কামনা করা হয়। রাজশাহীতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ী হজ এবং গাদিরে ঘুম তাৎপর্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সকালে রাজশাহী নগরীর একটি কমিউনিটি সেন্টারে সেমিনারের প্রধান অতিথি ছিলেন হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন সৈয়দ ইব্রাহিম। এ সময় বক্তারা গাজায় গণহত্যার তীব্র নিন্দা জানান, পাশাপাশি ফিলিস্তিনিদের মুক্তির জন্য মুসলিম বিশ্বের ঐক্যের প্রতি জোর দেন। মেহেরপুরে 5000 রোগীকে বিনামূল্যে চোখের চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। সকালে মেহেরপুর সদরের মল্লিকপাড়া কবি নজরুল শিক্ষা মঞ্জিলে সপ্তাহব্যাপী চক্ষু ক্যাম্প শুরু হয়েছে। 3 জন ডাক্তারের সমন্বয়ে মোট 100 জনের মেডিকেল টিম রোগীদের চোখের পরীক্ষা, পরামর্শ, ওষুধ এবং চশমা প্রদান করবেন। পরে 500 রোগীকে চোখের ছাড়ির অপারেশনের জন্য বাছাই করা হয়।
BNP is relying on joint movement to claim the demand of national election to be held under non-partisan government. In an interview with NTV, BNP Secretary General Mirza Fakhrul Islam Alamgir said the party has no plan to bring all democratic-minded political parties in single platform. He said BNP will not further form any alliance with the parties. Fakhrul said their movement to restore people's voting rights and democracy didn't fail as most of the people in Bangladesh rejected the next general election. যুগপৎ আন্দোলন অর্থাৎ সমস্ত রাজনৈতিক দলগুলো তাদের নিজেদের জায়গা থেকে আন্দোলন করবে কমন ইস্যুতে। কমন ইস্যুগুলো আমরা আলোচনা করি, আমাদের দাবি দাওয়াগুলো আলোচনা করি। যেমন 31 দফায় আমরা সবাই একমত হয়েছি, আমরা সেটা করছি। প্রোগ্রামগুলোর ব্যাপারে একমত হয়েছি, এক দফা আন্দোলনের ক্ষেত্রে আমরা একমত হয়েছি। আমরা সেইভাবেই যার যার জায়গা থেকে আমরা আন্দোলন করছি। মানে বিএনপি ফরমালি কোনো জোটে নাই এখন? না, বাংলাদেশে কোনো জোটে নেই, বটেই। এই দলগুলোকে এক মঞ্চে আনার কোনো সামনে এক মঞ্চে আনা আমরা চিন্তা করছি না, আমরা আপনার যুগপৎ আন্দোলনেই চিন্তা করছি যে যুগপৎ আন্দোলনে আমরা কাজ করব। Awami League General Secretary Obaidul Qadir has said the opposition parties are trying to find new issue to start their movement in the name of opposing India. He also called upon the young generation of the country to come forward to resist all evil forces. Qadir made the call while opening a colourful cycle rally marking the 75th founding anniversary of the Awami League and Cycling for Health campaign organised by Dhaka North City Mayor Atiqul Islam on Manik Mia Avenue. The rally, in participation with around 1,500 cyclists, started from the avenue and ended at Dhanmondi 32 after parading several roads. Later, they paid tribute at the mausoleum of Bangabandhu Sheikh Mujibur Rahman there. ভারত বিরোধিতার নামে আজকে আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছে, তারা আবারও ভুল পথে হাঁটছে। বিদেশে আমাদের প্রভু নেই, আপনাদের প্রভু আছে। ভারত আমাদের ৭১-এর পরীক্ষিত বন্ধু। আমরা যা করি বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশের স্বার্থেই করেন। BNP chairperson's advisor, General Abedin Farooq, has alleged that the ruling regime is trying to cling on to power, signing unequal treaty with India. He made the allegation while addressing a rally in front of National Press Club organised by Projanmo Bangladesh today. The BNP leader said they will wage a tougher movement if the treaties with India don't cancel. He said the ruling Awami League has no moral right to sign any treaty with any country as they formed the government after an election which was rejected by most of the voters. He also urged BNP leaders and activists to get ready for the Saturday's rally to be held in Noyapolton. হিন্দুস্তানের সাথে ভারতের সাথে অসম চুক্তি আপনাকে বাতিল করতে হবে। এই অসম চুক্তি যদি কার্যকর করেন বাংলাদেশের মানুষ আপনাদেরকে ক্ষমা করবে না। কিভাবে সমঝোতা চুক্তি করে ক্ষমতায় টিকে থাকবেন সেই দিকে আপনাদের আজকে নজর। আমার ভোটাধিকার দিয়ে আমি জনগণের নেতা নির্বাচিত করব, সেই নেতাই সংসদ চালাবে, সেই সংসদেই প্রয়োজনে বোধে ভারতের সাথে চুক্তি করবে। Bangladesh cricket team got 3 wins for the first time in this year's T20 World Cup. Still, there is not much satisfaction because even though they had the possibility to play in the semi-finals, they could not do it. Disappointment is more about this. The cricketers returned home with it. They arrived at Hazrat Shah Jalal International Airport on Friday at 9 a.m. After returning, the cricketers are getting 2 weeks of rest for now. After that, those cricketers who will play tests will go to Bangladesh Tigers camp in Chottogram. এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। দীর্ঘ অগণতান্ত্রিক শাসনে রাষ্ট্রের অস্তিত্ব বিপন্ন হতে চলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্র ফিরিয়ে আনতে সমমনা দলগুলোকে নিয়ে আবারও যুগপৎ আন্দোলনের সামিল হতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে দলের চেয়ারপারসনের জীবন সংকটাপন্ন উল্লেখ করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্যই তার মুক্তির আন্দোলন বেগবান করা হবে বলে জানান তিনি।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। মিজান রহমানের রিপোর্ট। শুক্রবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় বিএনপির যুগপথ আন্দোলনের শরিক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপি মহাসচিব বলেন, দেশ বর্তমানে সবচেয়ে সংকটকাল পার করছে। সুষ্ঠু ভোট ছাড়া দীর্ঘ অগণতান্ত্রিক শাসনে মানুষের জীবন জীবিকা সহ সার্বভৌমত্ব হুমকির মুখে। দুর্ভাগ্য আমাদের যে আজকের যে শাসক গোষ্ঠী তাদের কারণেই যারা কখনোই গণতন্ত্রে বিশ্বাস করেনি তাদের কারণেই সেটা আবার সেদিন প্রচণ্ডভাবে ব্যাহত হয়েছে এবং আবারও সেই দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করে বাংলাদেশকে আবারও আপনার সে অনিশ্চয়তা অস্থিতিশীলতার দিকে ঠেলে দেওয়া হয়েছে এবং সেই প্রক্রিয়াই এখনও চলছে। এখন এটা এমন একটা জায়গায় এসে পৌঁছেছে যে যেখানে বাংলাদেশের রাষ্ট্রের অস্তিত্বই বিপন্ন হয়ে। মির্জা ফখরুল বলেন, হাসপাতালে বেগম খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন। দেশের সংসদীয় গণতন্ত্র ফিরিয়ে আনা স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে উল্লেখ করে গণতন্ত্র ফিরিয়ে আনার স্বার্থে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মুক্তির আন্দোলন জোরদারের ঘোষণা দেন। এখন সবচেয়ে বেশি যে প্রয়োজন যেটা আমরা মনে করেছি যে গণতন্ত্রের জন্য যিনি সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন, যিনি এখনও আটক অবস্থায় আছেন, যার জীবন মৃত্যুর সঙ্গে যিনি লড়াই করছেন, সংগ্রাম করছেন, সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার একটা আন্দোলন খুব জরুরি। এটাকে আমি আলাদা করে দেখতে চাই না। বাংলাদেশের ভেতর দিয়ে এছাড়া নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, দেশবিরোধী চুক্তি করতে আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে বেগম খালেদা জিয়াকে কারাবন্দী করে রাখা হয়েছে। এই যে দেশ বিরোধী চুক্তি, এই চুক্তির বিরুদ্ধে যার অফুরন্ত প্রাণ শক্তিতে যিনি প্রতিবাদ করতেন, তার জনগণকে নিয়ে, জাতীয়তাবাদী শক্তিকে নিয়ে, তাকে আগেই বন্দি করে রাখো, তাকে নানাবিধ ষড়যন্ত্র করে খাবারের মধ্যে ওষুধ দিয়ে আস্তে আস্তে তাকে নিঃশেষ করে ফেলো। এই চক্রান্তের অংশ হিসেবে বেগম খালেদা জিয়া আজ 5-6 বছর ধরে বন্দি। এদিকে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ভারতের সাথে চুক্তি বাতিলের দাবিতে এক সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেন, অসম চুক্তি করে সরকার ক্ষমতায় টিকে থাকতে চাইছে। অসম চুক্তি আপনাকে বাতিল করতে হবে। মিজান রহমান, এনটিভি নিউজ, ঢাকা। ভারত বিরোধিতার নামে যারা আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছে তারা ভুল পথে হাঁটছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানী মানিক মিয়া এভিনিউয়ে আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে র্যালি শেষে আলোচনা অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। এদিকে নতুন প্রজন্মকে আওয়ামী লীগের প্রতি আকৃষ্ট করতে বঙ্গবন্ধু ও স্বাধীনতার ইতিহাস আরও বেশি করে প্রচারের আহ্বান জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী তামজিদ সুমনের রিপোর্ট। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিক উদযাপনের অংশ হিসেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে মানিক মিয়া এভিনিউতে বাইসাইকেল র্যালির উদ্বোধন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। পরে আলোচনা অনুষ্ঠানে কাদের বলেন, ভারত বিরোধিতার নামে যারা আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছেন তারা আবারও ভুল পথে হাঁটছেন। বলেন, দেশের স্বার্থ বিকিয়ে শেখ হাসিনা কখনোই কিছু করেন না। ভারত বিরোধিতার নামে আজকে আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছে, তারা আবারও ভুল পথে হাঁটছে। বিদেশে আমাদের প্রভু নেই, আপনাদের প্রভু আছে। ভারত আমাদের ৭১-এর পরীক্ষিত বন্ধু। আমরা যা করি বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশের স্বার্থেই করেন। এদিকে রাজধানীর তেজগাঁও আওয়ামী লীগ কার্যালয়ে ইতিহাসের গতিধারায় বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা শীর্ষক সংবাদচিত্র প্রদর্শনী পরিদর্শন করেন তথ্যমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট আওয়ামী লীগ গড়ে তুলতে নতুন প্রজন্মকে আওয়ামী লীগে যোগদানের আহ্বান জানান তিনি। নতুন প্রজন্ম কেন আওয়ামী লীগ করবে? মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে, চেতনাকে ধারণ করা, লালন করা এবং জনগণের মধ্য থেকে জন্ম নিয়ে জনগণের মধ্যে বেড়ে ওঠা আর কোনো দলকে আছে মূলধারায়? বাংলাদেশে আর কোনো দল নাই। যারা আছে ক্যান্টনমেন্টে বিভিন্ন সামরিক শাসকের পকেট থেকে তৈরি হওয়া দল অথবা মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তি সরাসরি। আর কিছু হয়তো আছে দল যারা এত দুর্বল যে তারা শুধু চাই দাবি জানানোর বাইরে তাদের কোনো সক্ষমতা নাই।
আওয়ামী লীগের ৭৫ বছর পূর্তি ও ৬ দফা দিবস উপলক্ষে এই সংবাদচিত্র প্রদর্শনীর আয়োজন করে ঢাকা জেলা আওয়ামী লীগ। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ে যুগপৎ আন্দোলনেই ভরসা রাখছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বিরোধী দলগুলোকে এক মঞ্চে আনার পরিকল্পনা নেই। আবার নতুন কোনো জোটভুক্ত হবে না বিএনপি। এনটিভির সাথে একান্ত সাক্ষাৎকারে এসব বলেন তিনি। ইমরুল হাসানের রিপোর্ট। দুই জোট নিয়ে 2018 সালের নির্বাচনে অংশ নেয় বিএনপি। একাদশ নির্বাচনের পর দীর্ঘদিন কার্যত অকার্যকর থাকা জাতীয় ঐক্যফ্রন্ট ও 20 দলীয় জোট ভেঙে দেওয়া হয়। সরকার পতনের এক দফা দাবি পূরণে ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্ম থেকে জোটের সেই দলগুলোকে নিয়েই 2022 সালে যুগপৎ আন্দোলনের নামে বিএনপি। অনেকটা শূন্য হাতেই ফিরতে হয় তাদের। বিএনপির মহাসচিবের দাবি, তাদের আন্দোলন ব্যর্থ হয়নি। জনগণের ভোট বর্জন আর বিরোধী দলগুলোর ঐক্যই তাদের বড় প্রাপ্তি। বলেন, সামনের দিনে এই ঐক্য অটুট রাখতে চান। স্ট্র্যাটেজিটা হচ্ছে এখন যুগপৎ আন্দোলন, অর্থাৎ সমস্ত রাজনৈতিক দলগুলো তাদের নিজেদের জায়গা থেকে আন্দোলন করবে কমন ইস্যুতে। কমন ইস্যুগুলো আমরা আলোচনা করি, আমাদের দাবি দেওয়াগুলো আলোচনা করি। যেমন 31 দফায় আমরা সবাই একমত হয়েছি, আমরা সেভাবে করছি। প্রোগ্রামগুলোর ব্যাপারে একমত হয়েছি, এক দফা আন্দোলনের ক্ষেত্রে আমরা একমত হয়েছি। আমরা সেইভাবেই যার যার জায়গা থেকে আমরা আন্দোলন করছি। বিএনপি ফরমালি কোনো জোটে নাই এখন? না, কারণ কোনো জোটে নেই বটেই। এক মঞ্চে আর আমরা চিন্তা করছি না, আমরা আপনার যুগপৎ আন্দোলনেই চিন্তা করছি যে যুগপৎ আন্দোলনে আমরা কাজ করব। বাম দলগুলোকে কাছে টানতে বহুদিনের মিত্র জামায়াতে ইসলামীকে দূরে ঠেলে দেওয়া হয়েছে কিনা এমন প্রশ্ন ছিল মির্জা ফখরুলের কাছে। এগুলো সমস্ত অলিক চিন্তা, এই চিন্তাগুলো ভুল, এগুলো হচ্ছে বিভ্রান্ত করার চিন্তা। দলকে বা আপনার যারা আমাদের সাথে আন্দোলন করে তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা, জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা, এটা আপনার সরকারি দলের যারা আপনার গোয়েন্দারা আছেন তাদের দ্বারা প্রভাবিত হয়ে তারা এই সমস্ত প্রসঙ্গ তুলে নিয়ে আসেন এবং তখনই তারা একটা বিভ্রান্তিকর সৃষ্টি করেন। নিয়মতান্ত্রিক কর্মসূচি থেকে ধীরে ধীরে আন্দোলনের গতি বাড়ানোর কথা জানান তিনি। আন্দোলন তো একদম কখনো শেষ হয়ে যায় না। আপনার 28 তারিখে আন্দোলনটা সরকারের দমন নীতির কারণে আপনার কিছুটা বাধাপ্রাপ্ত হলেও সেই আন্দোলন কিন্তু চলমান আন্দোলন আছে এবং আমরা সেটাকে আরও তীব্র থেকে তীব্রতর করার জন্যে আমরা কাজ করছি এবং ভবিষ্যতে আমরা এই আন্দোলনকে আরও তীব্র করে গড়ে তুলব। কারণ আন্দোলনের তো কোনো বিকল্প নেই। আমরা আপনার বিভিন্ন কৌশল নেব, কৌশল তো আমরা অবশ্যই নেব, সঠিকভাবে নেব। সরকারকে বাধ্য করার ব্যাপারটা, সরিয়ে দেওয়ার ব্যাপারটা, এটার জন্য আপনার আরও আন্দোলন করতে হবে, আরও ত্যাগ স্বীকার করতে হবে। এটাই বাস্তবতা। একদিনে কখনো আপনার সবকিছু পাওয়া যায় না। রাজনৈতিক দলের পাশাপাশি পেশাজীবী ও সুশীল সমাজকেও এবার বিএনপি তাদের আন্দোলনে সম্পৃক্ত করতে চায় বলে জানান মির্জা ফখরুল। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। আবার অস্থির আলু ও পেঁয়াজের বাজার। সপ্তাহের ব্যবধানে কেজিতে 10 টাকা বেড়ে আলু বিক্রি হচ্ছে 60 টাকায়, আর পেঁয়াজের কেজি 100 টাকা ছুঁয়েছে। এছাড়া 50 টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না। এমন দাম বৃদ্ধির জন্য মধ্যস্বত্বভোগীদের দুষছেন ক্রেতা ও বিক্রেতারা। মেজবাহ হাসানের রিপোর্ট। দুজনেই চাকরিজীবী এই দম্পতি বাজারে এসে পেঁয়াজের দাম শুনে চক্ষু যেন চলক গাছ। তাই তো বাজারের ফর্দটা বড় থাকলেও পরিমাণে কম কিনেও মেলাতে পারছিলেন না হিসেব। আমরা কোনো কিছু কিনতে পারছি না, নাগালের বাইরে। ডিম হচ্ছে আগে দেখা যেত সবাই খেতাম, দেখা যাচ্ছে যে বাচ্চাকেই দিতে হচ্ছে, আমরা তো ডিম খেতেই পাচ্ছি না। ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের বাজারে ঈদের পর কয়েক দফায় পেঁয়াজ, রসুন ও আলুর দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ ক্রেতারা যেন নিরুপায় হয়ে ছুটছেন এক দোকান থেকে অন্য দোকানে। এখন তো আলু পাতা দিয়েও খাওয়া যাবে না, আলুর দাম এখন পারছি না। 60 টাকা কেজি আলু, 55 টাকা আলু, তো কি করে চলবো আমরা, কি করে আমাদের বাঁচবো? আমাদের বাঁচার তো কোনো পথ দেখি না। বাজেট ইনক্রিজ হয়েছে 10 to 20%। আগে 1 ডজন কিনতাম, অনেক হালি কিনি। মধ্যবিত্তের আয়ত্তের মধ্যে বাজার আসতে কেন পাচ্ছে না সরকার না মধ্যস্বত্বভোগী, কে দায়ী, এটা বের করতে হবে। বের করে বাজার নিয়ন্ত্রণ অবশ্যই করা জরুরি। সপ্তাহের ব্যবধানে আলুর দাম চালকেও ছাড়িয়েছে। প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকা। গরিবের প্রোটিন ডিম খুচরা বাজারে ডজন বিক্রি হচ্ছে 160 টাকা। কোম্পানির প্যাকেটজাত ডিম বিক্রি হচ্ছে 180 টাকা। খুচরা ডিম এক কথা হয়েছে যেটা বললাম, 100 টাকা, 120 টাকা, 140 টাকা, এখন 180 টাকা। তো কাস্টমারের লগে খুব হয়, যার জন্য বক্সে ডিম বিক্রি করি। এটা কোম্পানির আছে, যদি আমাদেরকে কোনো ম্যাজিস্ট্রেটও ধরে বা আপনারা যদি কিছু বলেন, আমাদের বললে আমাদের ক্লু আছে, স্লিপ আছে, দেখাইতে পারবো। খুচরা কিন্তু কোনো স্লিপ নেই।
পেঁপে সহ সব সবজির কেজি বিক্রি হচ্ছে 50 টাকার ওপরে, 15 টাকার নিচে মিলছে না শাকের আটি। উচ্চ মূল্যের কোনো যৌক্তিক ব্যাখ্যা নেই বিক্রেতাদের কাছে। অতিরিক্ত মাল নাই বলে গৃহস্থ মাল শর্ট, খালি মাল শর্ট। এদিকে কিছুটা কমেছে ব্রয়লার মুরগির দাম, কেজি প্রতি বিক্রি হচ্ছে 180 থেকে 190 টাকা। তবে বাড়তি দামে বিক্রি হচ্ছে মাছ, গরু ও খাসির মাংস। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। ভারত থেকে আমদানি অব্যাহত থাকলেও হিলিতে কিছুতেই কমছে না পেঁয়াজের দাম। গত কয়েকদিন ধরে প্রতি কেজি দেশি ও আমদানিকৃত পেঁয়াজের দাম বেড়েছে 8 থেকে 10 টাকা। বর্তমানে খুচরা বাজারে দাম বেড়ে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 50 থেকে 90 টাকায়, আর আমদানিকৃত পেঁয়াজ কেজিতে বিক্রি হচ্ছে 80 টাকায়। হিলি স্থলবন্দরের আমদানিকারকদের দাবি, ভারতে পেঁয়াজের দাম বেশি। আমদানি এবং মোকামে সরবরাহ কমে যাওয়ায় পণ্যটির দাম বেড়েছে। দেশের বাজার স্বাভাবিক রাখতে পেঁয়াজ আমদানি অব্যাহত আছে। আমদানি বাড়লে দাম কমবে বলে আশা ব্যবসায়ীদের। আদালত ও বিচার প্রক্রিয়া নিয়ে সংবাদ প্রকাশে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তি উদ্যোগে প্রকাশিত সংবাদের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। রিপোর্ট করছেন কায়কোবাদ মাহমুদ। শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে মুক্তিযুদ্ধ বিষয়ক সাংবাদিকতার জন্য বজলুর রহমান স্মৃতিপদক 2023 প্রদান অনুষ্ঠানে কথা বলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এ সময় তিনি সাম্প্রতিক সময়ে বিচার প্রক্রিয়া সম্পন্নের আগেই মিডিয়া ট্রায়ালের সংস্কৃতিতে উদ্বেগ প্রকাশ করেন। বলেন, সংবাদ প্রকাশে গণমাধ্যমকে হতে হবে দায়িত্বশীল। বর্তমান পরিপ্রেক্ষিতে কিছু ঘটনায় আমরা কোর্ট ট্রায়ালের আগেই মিডিয়া ট্রায়ালের সংস্কৃতিতে উদ্বিগ্ন বোধ করছি। বিচার বিভাগ একটি সংবেদনশীল ক্ষেত্রও বটে, ফলে আদালত ও বিচার প্রক্রিয়া নিয়ে তথ্য প্রকাশের ক্ষেত্রে আমরা গণমাধ্যমের কাছ থেকে দায়িত্বশীলতা ও সচেতনতা প্রত্যাশা করি। কেননা একটি অপ্রকাশযোগ্য সংবেদনশীল তথ্য প্রকাশ বা তথ্যের ভুল ব্যাখ্যা সমগ্র বিচার ব্যবস্থার জন্য বিব্রতকর পরিস্থিতির জন্ম দিতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তি উদ্যোগে সংবাদ প্রকাশের বিষয়ে সচেতনতার আহ্বানও জানান প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। মানুষ এখন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেই বেশিরভাগ সংবাদ জেনে নিতে পারছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়ন্ত্রণহীন ব্যক্তি উদ্যোগে প্রকাশিত সংবাদের সত্যতা অনেক ক্ষেত্রেই প্রশ্নবিদ্ধ। এ বিষয়ে আমি সকলের সচেতনতা আশা করছি। এছাড়া মুক্তিযুদ্ধের চেতনা পরবর্তী প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান প্রধান বিচারপতি। এর আগে তিনি ইলেকট্রনিক ও প্রিন্ট মাধ্যমে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিবেদনের জন্য 3 জনের হাতে পুরস্কার তুলে দেন। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। কি ধরনের আকাম করতে জানো? শালা বিয়ে করলো দুখান, কিন্তু ফেসবুকে রিপোর্ট করেছে একখান। মেজাজটা আমার তো হট হয়ে গেছে অনেক আগ থেকে। আমি আমার জান পাখি, সোনা পাখি, টিয়ে পাখি, কি করতেছো? ফেসবুকে একটা পোস্টে অ্যাংরি রিঅ্যাকশন দিছিল। ডোন্ট টাচ মাই বডি। বড় বউয়ের প্রতি অনেকই বেশি না মায়া মহব্বত? যাও তারে গিয়া দেখাও, আমার কাছে আইছো কেলা? প্রথমে আমার ঘরে না এসে আমার চোখের সামনে দিয়ে গটগট করে ছোট বউয়ের রুমের মধ্যে চলে যাও কোন সাহসে? আমি ভাবছিলাম তুমি বড় বউ বড় বইনের মতো থাকবা, কিন্তু তুমি বাইরে হইছো আস্তে একটা ডাইনি বুড়ি। আমি সাক্ষাৎ ডাইনি আর তুমি সোনার ময়না পাখি। এই চুপ করো। ওরে খোদা, কান্না কাসুল। গুলশান বনানীর মায়েরা যেমন চুল কালার করে না, আমার তো মনে হইতেছে গনি মিয়া কোনো গুলশান বনানীর মডার্ন মায়ের প্রেমে পড়ছে। আমি জীবনে বিয়ে যদি করি একখান করবো, দুইখান করবো না। তোরে তুই আমার করব। আরে কি করছস? আরে বাইরে করতে বাইরে যা কইছি শুনো, গড়তে বাইরে তুমি কি করছস? তুমি কোথায় যাচ্ছ স্বামী আমার? হ্যাঁ, তুমি ছাড়া মোর কোনো গতি নাই, তোমার ঘরে একটুখানি দাও ঠাই। দেখাই দিচ্ছে ছোট বউ তার আসল রূপ, নাগিনী সাপিনী। শুনছি ভালোবাসা টিকে থাকে বিশ্বাসের উপর। আমার উপর তোমাদের সেই বিশ্বাস ছিল, আজকে দেখতেছি আমার উপর আর কোনো বিশ্বাস নাই। যেহেতু বিশ্বাস নাই, তোমাদের সাথে থাকার কোনো ইচ্ছা আমার নাই। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।